সেই সাথে শিক্ষা, কর্মসংস্থান ও মানবাধিকার এর ভিত্তিতে যাতে লোকসভা নির্বাচন সম্পন্ন হয় সেই দাবিকেই আমরা মূলসূত্রে রেখেছি এবারে লোকসভা নির্বাচনে। তো আজকের আলোচনার শুরুতেই আমি সর্বপ্রথমে কথা বলার জন্য আহ্বান করব ব্রাদার আব্দুল ওয়াকিলকে, স্টেট সেক্রেটারি SIO ওয়েস্ট বেঙ্গল। উপস্থিত প্রেসের বন্ধু ফেডারেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল সেক্রেটারি ইমরান হোসেন, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ স্টেট প্রেসিডেন্ট সাইদ বিএসআর মাহমুদ, সকলকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের যে মূল মোটিভ সেটা হচ্ছে 2024-এর যে লোকসভা ইলেকশন, যেটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছাত্র যুব সমাজের কি দাবি দেওয়া, ছাত্র যুব সমাজরা এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারা কি চাইছে, তাদের কি মন্তব্য, তাদের কি দাবি, এই সমস্ত বিষয়কে নিয়ে আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। স্টুডেন্ট ম্যানিফেস্টো স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অর্থাৎ SIO প্রত্যেকটা নির্বাচনের সময় পাবলিশ করে থাকে। আমরা ভারতবর্ষের একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তরে আমাদের যেমন ছাত্রদের সেবামূলক, ছাত্রদের অধিকার, ছাত্রদের কথাকে নিয়ে আমরা যেমন কাজ করি, তেমনি ভাবে আমরা মনে করেছি ছাত্রদের এই কথা, ছাত্রদের এই দাবি, শিক্ষা ব্যবস্থার যে সমস্যা, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কি হওয়া উচিত, এই বিষয়ে সম্মিলিত একটা স্টুডেন্ট ম্যানিফেস্টো যদি আমরা প্রকাশ করি, তাহলে সেই স্টুডেন্ট ম্যানিফেস্টো রাজনৈতিক দলগুলোর কাছে এবং যে সমস্ত প্রার্থীরা তারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই, যাতে আমাদের কথা, ছাত্রদের কথা, যেটা একটা রাজনৈতিক আলোচনা কেন্দ্রবিন্দু হয়, নির্বাচনী এজেন্ডায় যাতে পরিণত হয়। আমরা আমাদের এই স্টুডেন্ট ম্যানিফেস্টোর মধ্যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে সমস্যা, সহজলভ্যতার সমস্যা, গুণগত যে সমস্যা, বেকারত্বের যে সমস্যা, মানবাধিকারের সমস্যা, এই সমস্ত বিষয়কে যেমন আমরা সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছি, সমস্যাগুলোকে চিহ্নিত করেছি এবং সেই সাথে সাথে চিহ্নিত করে আমরা ক্ষান্ত হয়নি, তার জন্য একটা সুপারিশ, তার জন্য আমরা দাবি, তার জন্য একটা সমাধান, অল্টারনেট কি হতে পারে সেটা আমরা এই ম্যানিফেস্টোর মধ্যে পাবলিশ করেছি। আপনারা যদি আমাদের ম্যানিফেস্টোকে পড়েন তাহলে সেই বিষয়গুলো আপনারা সহজেই বিষয়কে উপলব্ধি করতে পারবেন। আমরা এই ম্যানিফেস্টো তৈরি করার আগে এই কলকাতায় বিভিন্ন ছাত্র সংগঠনের যারা ছাত্র নেতা রয়েছে তাদের সাথে আমরা মিট করেছি, তারা কি চিন্তা ভাবনা রাখছে সেই চিন্তা ভাবনাকেও আমরা আমাদের ম্যানিফেস্টোতে স্থান দিয়েছি। সেই সাথে সাথে আপামর ছাত্র জনতা তারা কি চিন্তা ভাবনা করছে, তাদের কি দাবি, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা সংগ্রহ করেছি, তাদের মতামতকে আমরা নিয়েছি, তারপরে আমরা আমাদের এই স্টুডেন্ট ম্যানিফেস্টো পাবলিশ করেছি। পরিসংখ্যান বলছে এই বছরের ভারতবর্ষে প্রায় 1,08,00,000 ভোটার যারা নতুন ভোট দিল, ফার্স্ট টাইম তারা লোকসভায় নির্বাচনে অংশগ্রহণ করবে। দেখে ভারতবর্ষের একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট এবং ইউথ যারা এই পার্লামেন্টের ইলেকশনে নিজেদের একটা মতামত রাখবেন, যারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেই সমস্ত জনপ্রতিনিধিরা তারা নির্বাচনী এজেন্ডা কি করতে চাইছেন। এখানে নির্বাচনী এজেন্ডা যাতে ছাত্রদের কথার মধ্যে হয়, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে হয়, কর্মসংস্থানকে নিয়ে হয়, এটা আমরা এখানে সুনিশ্চিত করতে চাইছি। আমাদের অনেকগুলো দাবি রয়েছে, যে সমস্ত দাবিগুলোকে সামনে রেখে আমাদের রাজ্য সভাপতি সাহেব এবং কেন্দ্রের দায়িত্বশীল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি বক্তব্য রাখবেন। আমি কয়েকটি দাবি আপনাদের এখানে উল্লেখ করব, তারপর আমার কথাটা শেষ করব। আমরা যে কলকাতায় অবস্থান করছি, এই কলকাতায় যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা পড়াশোনা করতে আসে, সেই কুচবিহার থেকে হতে পারে, সেই পুরুলিয়া হতে পারে, বাঁকুড়া থেকে পড়াশোনা করতে আসে। কিন্তু এই কলকাতায় যে স্টুডেন্টদের হোস্টেলের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে হোস্টেলের সমস্যার কারণে যারা মুসলিম রয়েছে, যারা পিছিয়ে পড়া জাতি রয়েছে, তারা এখানে অনেক সময় বৈষম্যের শিকার হয় হোস্টেল পাওয়ার ক্ষেত্রে। তো যেখানে ছাত্রছাত্রীরা তারা উচ্চ মেধা অর্জনের জন্য সেই রাজ্যের রাজধানীতে আসছে, সেখানে তারা হোস্টেলের মতো ফ্যাসিলিটি পাচ্ছে না। হোস্টেলের যে সংখ্যা যে রয়েছে সেই সংখ্যাটা কিন্তু পর্যাপ্ত রয়েছে।
হস্টেলে যে সমস্ত হোস্টেল গুলো রয়েছে সেখানে যে সিস্টেম বা সেখানে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে কোথাও না কোথাও কমে খামতি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ম্যানিফেস্টোতে একটা স্ট্রং দাবি রাখছি যে আগামীতে ছাত্রদের যে সমস্যা, সেই সমস্যা যাতে সমাধান হয়, পর্যাপ্ত পরিমাণে জেলা কলকাতার বুকে হোস্টেল করা হয়, সেই সাথে সাথে জেলা সদরগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও যাতে হোস্টেলে একটা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়। আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু এই আলিয়া বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, সেই অবস্থানটা দীর্ঘদিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বরঞ্চ অবস্থাটা দিনের পর দিন পিছিয়ে একটা পশ্চাৎপদের দিকে এগিয়ে যাচ্ছে। একটা ইউনিভার্সিটি থাকার পরে এখানে ন্যাক ভিজিট করতে আসছে না দীর্ঘদিন ধরে। এখানে যে ইউনিভার্সিটিতে মাইনরিটি স্ট্যাটাস থাকার কথা ছিল, সেটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, সেই জায়গাতেও কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। সেখানে টিচার থেকে শুরু করে বিভিন্ন যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয় কোথাও না কোথাও দাঁড়িয়ে রয়েছে। আমরা আমাদের এই ম্যানিফেস্টোতে এই বিষয়েও কিন্তু স্ট্রংলি ভাবে একটা ডিমান্ড রেখেছি। বিশেষ করে পশ্চিমবঙ্গে যে ছাত্র যুব উদ্যোগ রয়েছে, তাদের যে একটা কর্মসংস্থানের নিশ্চিত হওয়া দরকার ছিল। তারা যে পড়াশোনা করছে, উচ্চশিক্ষা অর্জন করছে, তাদের যে মেধা, তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার ভিত্তিতে তাদের যে একটা কর্মসংস্থান হওয়া দরকার ছিল, সেই কর্মসংস্থানের জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা হতাশা দেখতে পাচ্ছি। ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া মনে করছে যে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের অভাব রয়েছে। এই কর্মসংস্থানের জায়গাতে বর্তমানে যে সমস্ত জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা এই লোকসভা নির্বাচন অংশগ্রহণ করছে, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নির্বাচন পরবর্তী যে কার্যক্রম হবে, তাদের সেই কার্যক্রমের মধ্যে ছাত্র যুবকরা যাতে উপযুক্ত কর্মসংস্থান পায়, তার জন্য সেই বিষয়ে যাতে তারা কাজ করে, সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তো সম্মানীয় উপস্থিতি, আমি আমার কথাকে বাড়াতে চাই না। আমি আবার আপনাদেরকে আহ্বান করতে চাই যে সারা ভারতবর্ষের ছাত্র যুবকদের যে আওয়াজ, ছাত্র যুবকরা লোকসভা নির্বাচনকে যেভাবে দেখতে চায়, প্রত্যেকটা ক্যান্ডিডেট, প্রত্যেকটা রাজনৈতিক দল, তারা যাতে ভারতবর্ষের ছাত্র যুবকদের সমস্যাকে সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে তারা যাতে নির্বাচনী একটা মহল তৈরি করে। এখানে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী, সাম্প্রদায়িক চর্চা যাতে না হয়, ছাত্রদের যে কর্মসংস্থানের চর্চা হয়, শিক্ষার যে চর্চা হয়, এই সমস্ত বিষয় যাতে চর্চা হয় এবং তাদের আওয়াজ, তাদের দাবি যাতে নির্বাচন পরবর্তী যে কার্যক্রম সেখানে যাতে ফুটে ওঠে, এই দাবি এবং এই আশা রেখে আমি আমার কথাকে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ব্রাদার আব্দুল ওয়াকিলকে। এরপর আমরা সরাসরি চলে যাব এসআইও অফ ইন্ডিয়ার ক্যাম্পাস সেক্রেটারি, ন্যাশনাল ক্যাম্পাস সেক্রেটারি ব্রাদার ইমরান হোসেনের কাছে। আমি আহ্বান করব এসআইও ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট ম্যানিফেস্টো তাকে প্রোটেক্ট করার জন্য। এখন ইমরান হোসেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, এসআইওর পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক, সর্বমান্য সম্পাদক মন্ডলীর সদস্য, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে প্রেস কনফারেন্স করতে যাচ্ছি, আপনারা স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ করার জন্য প্রেস কনফারেন্স। এই স্টুডেন্ট ম্যানিফেস্টো মূলত আমরা এসআইওর একটা উদ্যোগ এভাবে থাকে, প্রত্যেকটা ইলেকশনের প্রেক্ষিতে, প্রত্যেকটা ইলেকশনের শুরুতে, প্রত্যেকটা ইলেকশনের সময় আমরা আমাদের ছাত্র যুবকদের যে দাবি দেওয়া, ছাত্র যুবকদের যে অ্যাকচুয়াল ভিউজ কি হওয়া উচিত, এটা নিয়ে আমরা স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ করে থাকি। মূলত বর্তমান ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন, যেটা অনেক বেশি যেটা একটা পাবলিক নির্বাচন এবং সেখানে ছাত্র যুবকদের একটা ব্যাপক রোল রয়েছে। আমার আগে সাধারণ সম্পাদক বলছিলেন যে গত 1 কোটি বেশি সংখ্যক নতুন নতুন ভোটার্স প্রতি ইলেকশনে পার্টিসিপেট করছে। কিন্তু এই যে ছাত্র যুবকদের ভিউজটা কি, তারা কি বলতে চায়, তাদের দাবি দাওয়াটা কি, তারা কোন বিষয়টা এখানে উল্লেখ করতে চায়, তারা তাদের মতামতটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, বা তারা কি বিষয়টাকে রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করতে চায়, এই বিষয়টা নিয়ে আমরা কোথাও না কোথাও অনেক বেশি এটাকে আমরা নিই না। এটা রাজনৈতিক দলগুলো এটাকে গুরুত্ব দিয়ে থাকে না। এখানে এসআইও মনে করে যে আমরা ছাত্রদের জন্য ম্যানিফেস্টো তৈরি করবো, যুবকদের জন্য ম্যানিফেস্টো তৈরি করবো, যেখানে ছাত্র যুবকদের মতামত নেব, তাদের অংশগ্রহণ থাকবে যেখানে,
সেখানে বিভিন্ন আমরা এই ম্যানিফেস্টো তৈরির আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে তাদের মতামত নিয়েছি। অ্যাকচুয়ালি তারা কি বলতে চাইছে বর্তমান 2024-এর যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তাদের কি কথা, তারা কি বলতে চাইছে, এই বিষয়টা আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। আপনি যদি আমাদের ম্যানিফেস্টো দেখেন, আমরা মূলত 3টে পয়েন্টে ম্যানিফেস্টোকে ভাগ করেছি। একটা আমরা শিক্ষা বলেছি, কর্মসংস্থান এবং মানবাধিকার। শিক্ষার দিক থেকে আমাদের খুব স্পষ্টত কিছু দাবি রয়েছে, স্পষ্টত আমাদের বক্তব্য রয়েছে যে ভারতবর্ষে বর্তমানে শিক্ষার যে হার 74%, যেটা আমরা ডাটা বা তথ্য অনুযায়ী সরকারি তথ্যতে আমরা দেখতে পাই 74%, যেটা বিশ্বের 86%, সেখান থেকে 74% অনেক নিচে ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষকে আমরা অনেক বেশি গ্লোরাইজ করতে চাই, ভারতবর্ষকে নিয়ে আমরা অনেক গর্ব অহংকার করে থাকি, আমাদের গভর্নমেন্ট গর্ব অহংকার করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে ভারতবর্ষের শিক্ষার যে হার সেটা কিন্তু এখনো 74% দাঁড়িয়ে আছে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা কখনোই একটা এই বিষয়টাকে আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে। এই বিষয়টাকে নির্বাচনে ইস্যু করার প্রয়োজন রয়েছে যে 74% কেন ভারতবর্ষের মানুষের শিক্ষাগত যোগ্যতার হার। আপনি যদি অন্যদিকে ভারতের জিডিপি দেখেন, টোটাল জিডিপি যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে নিয়ে আসা হলো, বর্তমান গভর্নমেন্ট বিজেপি সরকার ওটাকে নিয়ে আসলো, ইমপ্লিমেন্ট করার জন্য সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাইলো, কিন্তু সেখানে জিডিপিতে বলা হয়েছে 6% জিডিপি টোটাল খরচ করবে, কিন্তু আপনি দেখুন সেখানে 6% জিডিপি খরচ করা হচ্ছে না। কত জিডিপি খরচ করা হচ্ছে না? 2.7% জিডিপি, তারা 2.9% জিডিপি তারা খরচ করছে। সুতরাং আপনি নিজে জিডিপি 6% জিডিপি খরচ করা উচিত বলে আপনি প্রস্তাব করলেন, কিন্তু আপনি নিজে খরচ করার সময় সেটা 2.9% করছে। এই যে দ্বিচারিতা, এই বিষয়টা ছাত্র যুবক এখানে বলতে চাইছে যে আপনি আপনার এই দ্বিচারিতা বন্ধ করে যে শিক্ষা ক্ষেত্রে যে খরচ করা দরকার, শিক্ষা ক্ষেত্রে যে পরিমাণ অর্থ ব্যয় করা উচিত, এই পরিমাণ অর্থ ব্যয় করার দরকার রয়েছে বর্তমান পরিস্থিতি। আমরা সংখ্যালঘু শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ দাবি এখানে নিয়ে এসেছি। আপনি সংখ্যালঘুর ক্ষেত্রে আপনি দেখুন, বর্তমান সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষ রয়েছে, সংখ্যালঘু যারা রয়েছে, তাদের বর্তমান অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? তারা এখনো পর্যন্ত তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য সম্প্রদায়ের থেকে অনেক নিচে অবস্থান করছে। সংখ্যালঘুদের উচ্চশিক্ষায় 4% মাত্র আপনি খুঁজে পাবেন। সংখ্যালঘুদের 4.8% উচ্চশিক্ষায় সংখ্যালঘুরা রয়েছে, যেখানে অন্যান্য প্রান্তিক শ্রেণীর মানুষ, তপশিলি জাতি, উপজাতি তারা 3.37%, 30%, 25% পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং এই যে মুসলমান বা সংখ্যালঘুদের যে বর্তমান পরিস্থিতি, এই ব্যাপারে সরকারের কোনো ভূমিক্ষেপ নেই, এই ব্যাপারে রাজনৈতিক নেতাদের কোনো ভূমিক্ষেপ নেই, ব্যাপারে কোনো রাজনৈতিক দলই ব্যাপারে বিশেষ কোনো ভূমিকা পালন করছে না। এখানে আমরা বলতে চাইছি যে আজকে উচ্চশিক্ষায় মুসলমানরা বা সংখ্যালঘুরা পিছিয়ে কেন গেল, তার গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে স্কলারশিপ। আপনি স্কলারশিপের ব্যাপারে মোদী গভর্নমেন্ট আসার পরই সংখ্যালঘুদেরকে 1 কোটি স্কলারশিপ দেওয়ার কথা বলেছিল যে আমি 1 কোটি স্কলারশিপ দেবো। সে 1 কোটি স্কলারশিপ দেওয়া তো দূরের কথা, উনি স্কলারশিপের পোর্টালটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মৌলানা ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করে দিয়েছে। তো সুতরাং স্কলারশিপ যেটা সংখ্যালঘু মানুষ যারা প্রান্তিক এলাকায় বসবাস করে, যারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে, যাদের শিক্ষাগত ব্যাপার বা অন্যান্য বিভিন্ন বিষয়ে তারা পিছিয়ে রয়েছে, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য একটা স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, কলকাতায় একটা ছেলে এসে পড়াশোনা করতে যাচ্ছে, পিএইচডি করবে, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবে। ওই ছেলেটা কলকাতায় এসে থাকা খাওয়া, সে তো হোস্টেল পায় না, কেন হোস্টেল নেই পর্যাপ্ত পরিমাণে। আপনি দেখুন এখানে আশপাশের মেসগুলো পুরো ভরে আছে, সুতরাং এখানে থাকা খাওয়ার তার কিভাবে সে করে যোগাতে পারে? সেখানে আপনি কি করছেন? আপনি স্কলারশিপের পোর্টালটা বন্ধ করে দিচ্ছেন। কি অভিযোগ করছেন? না দুর্নীতি হয়েছে। স্কলারশিপের জন্য সরকারের বড় দাওয়া আছে দুর্নীতি হয়েছে। স্কলারশিপে যদি দুর্নীতি হয় তদন্ত হবে, সে তদন্তে যারা ধরা পড়বে শাস্তি হবে, কিন্তু আপনি স্কলারশিপের পোর্টাল কি করে বছরের পর বছর বন্ধ করতে পারেন? কি করে আপনি স্কলারশিপ বন্ধ করে দিতে পারেন? সুতরাং এটা একটা ব্যাপক চক্রান্ত। এর মাধ্যমে সংখ্যালঘুদেরকে শিক্ষাক্ষেত্র থেকে বা উচ্চশিক্ষা থেকে দূরে নিয়ে যাওয়ার একটা বড় চক্রান্ত রয়েছে। অনেকগুলো চক্রান্ত কাজ করছে, এর মধ্যে এটা একটা বড় চক্রান্ত। অন্যদিকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে যে ফেলোশিপ, নন টেট যে ফেলোশিপ 2011 সাল থেকে এখনো পর্যন্ত চলছে, 8,000 টাকায় দাঁড় করে রেখেছেন। এটা সবার জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আপনি 8,000 টাকায় ফেলোশিপ দেবেন। 2011 সাল থেকে আজকে 13 বছর হয়ে গেল। 13 বছর ধরে টাকা আপনি বাড়াচ্ছেন না, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সমস্ত কিছু বাড়ছে, খরচ বাড়ছে, সব কিছু বাড়ছে। তা আপনি সেই 8,000 টাকায় একটা ছেলেকে ফেলোশিপ দেবেন, যারা নন টেট তাদেরকে আপনি নন নেটদেরকে আপনি 8,000 টাকা ফেলোশিপ দিচ্ছেন। সুতরাং এই যে উচ্চ শিক্ষার ব্যাপারে সরকারের একটা ব্যাপক অনীহা আছে। সরকার চায় না ছেলেরা উচ্চশিক্ষিত হোক, সরকার চায় না ছেলেরা উচ্চশিক্ষিত হয়ে তারা দেশের ব্যাপারে ভাবুক, দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়। সুতরাং এই ব্যাপারে এসআইওর একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে আমরা চাইছি
যে বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষিতে স্কলারশিপের পোর্টালগুলোকে চালু করা এবং এই যে নন নেট ফেলোশিপ যেটা 8,000 টাকা ওটা বৃদ্ধি করা, এই সমস্ত দাবিগুলো আমরা একত্রিতভাবে রেখেছি। অনেকগুলো দাবি আছে, আপনারা দেখতে পারেন। আমি আর একটা বিষয় এখানে উল্লেখ করতে যাবো শিক্ষার পাশাপাশি, সেটা হচ্ছে যে কর্মসংস্থান। কর্মসংস্থানের ব্যাপারটা আমরা মোদী সরকার বিশেষ করে বারবার দাওয়া করতে থাকে, বারবার বলতে থাকে যে আমরা ছেলেদের কাজ দিয়েছি, আমরা ছেলেদেরকে লাখ কোটি কোটি টাকা কোটি কোটি নকরি দিচ্ছি, কোটি কোটি জব দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল যে পরিস্থিতি, অ্যাকচুয়াল যে ডাটা, সেটা মারাত্মকভাবে আমাদেরকে চমকে দিচ্ছে। যে কদিন আগে লোকসভাতে প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরকে যে আপনি শুধু এতটুকু বলুন প্রধানমন্ত্রীর দপ্তরে কতগুলো, মানে টোটাল মন্ত্রণালয় যেটা আছে সেই দপ্তরে কতগুলো শূন্যপদ আছে। 10 লাখের বেশি শূন্যপদ শুধু মন্ত্রণালয়ে আছে। আমি শুধু জাস্ট একটা কথা, 10 লাখের বেশি শূন্যপদ আপনি মন্ত্রণালয় করে রেখেছেন, আপনি চাকরি দিচ্ছেন না। 1000, 2000, 3000-এর যে 3000-এর ভ্যাকান্সি থাকবে, সেখানে লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে। পশ্চিমবঙ্গ সেখান থেকে বাদ না, পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমরা দেখছি, উত্তরপ্রদেশের প্রেক্ষিতে আমরা দেখছি, বিহারকে আমরা দেখছি, প্রত্যেকটা রাজ্যে একই অবস্থা তৈরি করে রয়েছে। সেটা সে বিজেপি শাসিত রাজ্য, বিজেপি অশাসিত রাজ্য হোক, প্রত্যেকটা রাজ্যের একই অবস্থা। কর্মসংস্থানের দিক থেকে ব্যাপকভাবে আমরা মানে যুব সমাজকে পিছিয়ে দেওয়া হয়েছে, বেকারত্ব বাড়ছে। বেকারত্বের সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে যে হিংসা এবং আত্মহত্যা। ভারতবর্ষের পরিসংখ্যান বলছে ভারতবর্ষে প্রত্যেক 42 মিনিট একজন আত্মহত্যা করে। একটা ছাত্র, এক যুবক 15 থেকে 30 বছর বয়সের মধ্যে, পরিসংখ্যান বলছে এটা যে 42 মিনিট একজন আত্মহত্যা করে। তবে একদিনে 34 জন যুবক আত্মহত্যা করছে। এই আত্মহত্যার পিছনে কারণগুলো কি? একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদেরকে জব নেই, তাদের কর্মসংস্থান নেই। ইঞ্জিনিয়ারিং পড়ার পরে একটা ছেলেকে 10 বছর ধরে ঘুরতে হয়, কোনো জব পায় না সে। তার বাবা মা খরচা করে 3 লাখ টাকা 2 লাখ টাকা যে কোনো খরচা করে যখন বেসরকারিতে ইঞ্জিনিয়ারিং করায় বা সরকারিতে ইঞ্জিনিয়ারিং পড়ায়, তারপরে তাকে জব পাওয়ার জন্য ঘুরতে হয়। 12,000, 15,000 টাকা জব সে পায় না। সুতরাং ভারতবর্ষের এই যে কর্মসংস্থানের দীর্ঘ দশা, এই দৈন্য দশার বিরুদ্ধে আমাদের বক্তব্য হচ্ছে যে অবিলম্বে শূন্যপদগুলো পূরণ করতে হবে এবং কর্মসংস্থান নতুন নতুন সুযোগ তৈরি করতে হবে। যে আপনি কর্মসংস্থান দেবেন না, অথচ আপনি কি বলে কর্মসংস্থান না দিয়ে আপনি বড় বড় কথা বলতে থাকবেন যে আমরা ভারতবর্ষকে অনেক উপরে নিয়ে যাচ্ছি, অন্যান্য দেশের থেকে উপরে নিয়েছি উচ্চশিক্ষাতে, কর্মসংস্থানে। এটাকে আমরা এক্সপোজ করতে চাইছি। আমরা রাজনৈতিক দলগুলোকে দাবি করছি তারা তাদের ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো নিয়ে আসুন যে কর্মসংস্থান ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, এই প্রবলেমের সলিউশন প্রয়োজন। এবং সেই সাথে সাথে আমরা এটাও বলতে চাইছি যে কর্মসংস্থান না হওয়ার ফলে ভারতবর্ষের হিংসা যেটা, আপনি দেখবেন কর্মসংস্থানের সাথে হিংসার একটা ব্যাপক সম্পর্ক রয়েছে। আপনি যখন যুব সমাজকে কর্মসংস্থান দেবেন না, তখন তারা কি করবে? তখন তারা কিভাবে তাদের নিজেদের দিন চালাবে? তাদের মাথায় তখন বিভিন্ন রকমের হিংসামূলক কাজকর্ম, এই অনৈতিক কাজকর্মের বিষয়ে তারা পদ বেছে নিতে বাধ্য হচ্ছে। সুতরাং আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে সরকারকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। আমরা এর সাথে সাথে আরো একটা মানবাধিকারের কথা নিয়ে আসছি। এই মানবাধিকারের কথা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানবাধিকারের ব্যাপারে বলতে চেয়েছি যে আজকে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত এটা মানবাধিকার। আজকে আপনি দেখবেন যে বিশেষ করে সংখ্যালঘু এবং দলিতদের বিরুদ্ধে অত্যাচার, তাদের বিরুদ্ধে হেড স্পিচ, এটা প্রতিযোগিতা চলে। আজকে যদি আসামের মুখ্যমন্ত্রী মুসলমানদের ব্যাপারে কিছু বলে, কালকে ইউপির মুখ্যমন্ত্রী ওর থেকে বেশি কিছু বলতে চায়। আজকে যে বিজেপির একটা নেতা মুসলমানদেরকে মেরে দিতে হবে, কেটে দিতে হবে বলে বেড়ায়, তা দেখবেন কালকে অন্য একটা নেতা ওর থেকে বেশি কিছু বলতে চায়। এই যে আপনার হেড স্পিচ করা, ঘৃণা ছড়ানো, এটা প্রতিযোগিতা চলছে এখন। এই প্রতিযোগিতা এমন একটা জায়গায় পৌঁছেছে যে যত ভালো ঘৃণা ছড়াতে পারবে তাকে তত বেশি বিজেপি তাকে তত উঁচু পদে তাকে নিয়ে যাবে। আপনি দেখুন হেমন্ত বিশ্ব শর্মার দিকে দেখুন, আপনি যোগী আদিত্যনাথের কত মুখ্যমন্ত্রী আছে, তারা একে অপরের প্রতি প্রতিযোগিতা করছে যে ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে, দলিতদের বিরুদ্ধে, সাধারণ মানুষকে বা দলিতদের বিরুদ্ধে হেড স্পিচ করা, তাদের বিরুদ্ধে হিংসামূলক কর্মকাণ্ডগুলোকে বাড়িয়ে দেওয়া। আমি 3 দিন আগে 4-5 দিন আগের ঘটনা আপনাদের স্মরণ করাচ্ছি। আপনি বলুন বিজয় বিপ্লবে যে হোলির দিনে যে ঘটনাটা ঘটলো, হোলির দিনে একটা মুসলিম দম্পতি তার ছেলেকে নিয়ে সে তার বাইকে করে যাচ্ছে, 3 জন মিলে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? বুলডোজার বাবা আছে আমাদের যোগী ইউপিতে। এখন যদি ওটা কোনো মুসলমান হতো, যদি এরকম আপনার কোনো আতিক করতো, তাকে শুট আউট করে দেওয়া, তার বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়া হতো, বুলডোজ করে দেওয়া হতো। কিন্তু ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, শুধুমাত্র অ্যারেস্ট করা হয়েছে, কতদিন পর ছেড়ে দিলেন। সুতরাং ভারতবর্ষের যে এই মানবাধিকারের যে সমস্যা, এটা এখন সবচেয়ে বড় সমস্যা আমরা মনে করছি যে সংখ্যালঘু এবং প্রান্তিক দলিতদের মানবাধিকার এখানে নেই। মানবাধিকারের নামে তাদেরকে ছেলেখেলা করা হচ্ছে, বরং যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো বিশেষ স্টেপও তারা গ্রহণ করছে না। আমরা এই জন্য একটা অ্যান্টি ডিসক্রিমিনেটরি ল প্রপোজাল নিয়ে এসেছি যে ভারতবর্ষের একটা বৈষম্য বিরোধীমূলক আইন নিয়ে আসতে হবে,
যে আইনের প্রেক্ষিতে যখন এ ব্যাপারে কোনো যে কেউ হেড স্পিচ করুক বা দলিত বা মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো হিংসামূলক ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট নন বেলেবেল তাকে ধারা লাগিয়ে তাকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে তার বিরুদ্ধে অবিলম্বে অ্যাকশন নিতে হবে। যেটা ভারতবর্ষে না হওয়ার ফলে আজকে মুসলিম এবং দলিতদের ব্যাপার বিরুদ্ধে এই ঘটনাগুলো অবরাহ বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের একটা মানবাধিকারের উপরে গুরুত্বপূর্ণ দাও। আমরা শিক্ষাক্ষেত্রে বর্তমান শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতি সেখানে আমরা মানবাধিকারের ব্যাপারে কথা বলেছি যে শিক্ষাক্ষেত্রে আপনার ভয়েস নেই, স্বাধীন বাক স্বাধীনতা আপনি নেই। আপনি যদি জেএনইউতে কথা বলেন আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনার নামে ইউএপিএ লাগানো হবে, আপনাকে দীর্ঘদিন ধরে জেলে রাখা হবে। আমি এখানে বসে বসে তাদেরকে স্মরণ না করে পারবো না। সে সার্জিল ইমাম থেকে শুরু করে উমর খালিদ বা গুলফিসা থেকে শুরু করে মিরান হায়দার, খালিদ সাইজি, কত মানুষ তাদেরকে দীর্ঘদিন দিনের পর দিন জেলে রাখা হয়েছে, তাদেরকে দিনের পর দিন ইউপিএ লাগে জেলে রাখা হয়েছে। এখন আপনি দেখবেন যে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হবে 10 বছর 15 বছর পর তাদের কিন্তু সরকার কোনো বা পুলিশ কোনো বিশেষ ঠোস প্রমাণ নিয়ে আসতে পারে না। খামাখা তাদেরকে 15 বছর 20 বছর তার জীবনটাকে নষ্ট করা হয়। এটা অহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মধ্যে দেখছি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে না। সুতরাং আমরা ক্যাম্পাসে বাক স্বাধীনতা চাইছি। ক্যাম্পাস, সেখান থেকে ছেলেরা বড় হবে, সেখান থেকে তারা রাজনীতি শিখবে, সেখান থেকে তারা প্রতিবাদ করা শিখবে, সেখান থেকে তারা দেশের জন্য ভবিষ্যৎ তৈরি করবে। তো সুতরাং সেখানে তারা তাদের যদি কিছু ভয়েস না থাকে, তারা যদি বাক স্বাধীনতা না থাকে, তাহলে আমরা একটা পঙ্গু সমাজ, পঙ্গু ভবিষ্যৎ আমরা হয়তো আগামীতে আমরা দেখতে পাবো। আমরা চাইছি ক্যাম্পাসে বাক স্বাধীনতা থাক এবং ক্যাম্পাসে সেই সাথে সিকিউরিটি থাক। সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ, সংরক্ষণ খুব গুরুত্বপূর্ণ। আপনি আজকে সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ। নাজিবের দিকে দেখুন, নাজিবকে আজকে তো আমরা খুঁজে পেলাম না। তাকে মুসলিম একটা ছেলে বিজনগর থেকে একটা লাইব্রেরি থেকে সে আসলো, এসে এখানে পড়াশোনা করতে হলো, তাকে গায়েব করে দেওয়া। রোহিত ভেমুলাকে দেখুন, তাকে ইনস্টিটিউশনাল মার্ডারের শিকার হতে হলো। সে কমিট টু সুইসাইড, তাকে সুইসাইড করতে বাধ্য করা হলো। আজকে আমাদের আইআইটি ফাইজান যে ছেলেটা খড়গপুরে, তাকে তার লাশকে করে দেবো। কদিন আমরা নিউটাউনে দেখলাম একটা ছেলের লাশ পাওয়া গেল আপনাদের। সুতরাং এই যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, মুসলমান ছেলেরা হায়ার এডুকেশনে যাবে না, উচ্চশিক্ষায় যাবে না। উচ্চশিক্ষায় যাওয়ার আগে তার বাবা মাকে ভাবতে হবে এই ছেলেটা যে যাচ্ছে এর টিফিন বক্সে যে আমি কিছু খাবার দিয়ে দিই, ট্রেনে তাহলে তার টিফিন বক্স খুলে দেখা হবে ওটা গোমাংস নাকি অন্য কিছু আছে। এই যে একটা ব্যাপক ভয়ের পরিবেশ তৈরি করা আছে, এর বিরুদ্ধে অ্যান্টি ডিসক্রিমিনেটরি ল খুবই জরুরি। এবং সেই সাথে সাথে আমরা বাক স্বাধীনতা ক্যাম্পাসে, এর জন্য আমরা রোহিত ভেমুলা অ্যাক্টের দাবি করেছি। রোহিত ভেমুলা অ্যাক্ট তৈরি নিয়ে আসা, যেখানে দলিত এবং সংখ্যালঘুদেরকে সুরক্ষা দিতে হবে, তাদের জন্য আলাদা সেল তৈরি করতে হবে। এই কয়েকটা বিষয় আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। আরো অনেক বিষয় রয়েছে, আপনারা দেখবেন। আমরা পুরো বিষয়টা এখনই আমরা সামারাইজ করতে পারবো না। তো এই কয়েকটা বিষয়গুলোতে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চেয়েছি যে এই বিষয়গুলোকে আজকে লোকসভা ভোটে ইস্যু আমরা করতে চাইছি, আমরা তাদের কাছে যেতে চাইছি, তাদের সামনে আমরা ম্যানিফেস্টোকে তুলে ধরতে চাইছি যে অ্যাকচুয়াল কোন ইস্যুতে আজকে ভোট হওয়া উচিত। সাম্প্রদায়িক ইস্যু, হিন্দু মুসলমান মন্দির মসজিদ অনেক করেছেন, হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে অনেক একে অপরকে লড়িয়েছেন, এখন অ্যাকচুয়াল ইস্যুতে ভোট হওয়া প্রয়োজন। এই দাবিটা সবার হওয়া উচিত। আমরা সাধারণ মানুষের কাছে যাব, তাদেরকে সচেতন করব যে আপনার দাবিটা এইটা হওয়া উচিত, আপনার দাবি এগুলো হওয়া উচিত, এইগুলোর মাধ্যমে আপনি ইলেকশনে যান, এগুলোকে আপনি আপনার ডিমান্ডে নিয়ে আসুন, এগুলোকে আপনি দাবি করুন। আমরা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক হিংসা বিরোধী একটা ইলেকশন চাই এবং সেই সাথে সাথে সাম্প্রদায়িক হেড স্পিচ দেওয়ার প্রতিযোগিতা এটা বন্ধ করতে চাই। এবং সেই সাথে সাথে পুরো ইলেকশন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখে, যেটা না বললেই না, পশ্চিমবঙ্গের ইলেকশন এখন হিংসার ইলেকশন আমরা দেখতে পাচ্ছি। এটা মানে আজকে আগে বাম ছিল, আজকে তৃণমূল আছে, আগামীতে কে আসবে যেই আসুক এর কোনো ডিফারেন্স আমরা দেখতে পাই না, কোনো পরিবর্তন দেখতে পাই না। প্রত্যেকে এখানে রক্তের হোলি খেলে, এই হোলি খেলাটা অন্তত বন্ধ হোক। আজকে সংখ্যালঘুদের প্রাণ সবচেয়ে বেশি যায়, কেন তাদেরকে রেটেন বাহিনী হিসেবে ব্যবহার করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই হোলি খেলা বন্ধ, একটা সুন্দর, একটা সুষ্ঠু, একটা ইস্যুভিত্তিক নির্বাচন আমরা বিশেষ করে 2024 লোকসভাতে আমরা চাইছি। এই ইস্যুকে সামনে রেখে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা রাজ্যে, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতে আমরা প্রেস কনফারেন্স করছি। আমরা আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে আমরা যাচ্ছি, হচ্ছে কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কোনো লোকাল পার্টি হোক, প্রত্যেকের কাছে আমরা আমাদের দাবিগুলোকে নিয়ে যাচ্ছি। এটাই আমাদের মূলত বলা, যে আজকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি যে অ্যাকচুয়াল ভারতবর্ষের ছাত্র যুবকদের দাবি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনারা এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবেন। ধন্যবাদ ব্রাদার ইমরান হোসেনকে। আমরা এতক্ষণ শুনছিলাম স্টুডেন্ট ম্যানিফেস্টো 2024-এ আমরা যে বিষয়গুলো আনার চেষ্টা করেছি তার সম্পর্কে কিছু আলোচনা। আমরা আরো কিছু বিষয় শুনবো আমাদের এসআই ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সভাপতি ব্রাদার সাইদ বিএসএল মামুনের কাছ থেকে।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্যের সাধারণ সম্পাদক ও অন্যান্য বিভাগীয় সম্পাদক সহ সকলকে শুভেচ্ছা অভিনন্দন। স্টুডেন্ট ম্যানিফেস্টো 2024 পার্লামেন্ট ইলেকশন 2024 উপলক্ষে এসআইও ছাত্রদের দ্বারা একটি ম্যানিফেস্টো তৈরি করেছে। সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ম্যানিফেস্টোর যে দাবি বা মূল মুদ্রা আমরা চাইছি যে শিক্ষা, কর্মসংস্থান ও মানবাধিকার ভিত্তিক হোক আগামী লোকসভা নির্বাচন। আমরা এখানে আমাদের ন্যাশনাল ক্যাম্পাসের তিনি বিস্তারিতভাবে বলেন শিক্ষা, মানবাধিকার ও কর্মসংস্থান। তিনি সারা দেশের প্রেক্ষাপট বলেন। আমি পশ্চিমবঙ্গের বিষয় বলছি। প্রথমত যে শিক্ষাকে যদি দেখি আমরা পশ্চিমবঙ্গে, আমি সরাসরি বা কোন আনপড় বলছি যে পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ড প্রায় ধ্বংসের মুখে। যদি আমরা এখন শিক্ষাকে যদি কোনো শিক্ষার জন্য স্পেশাল এফোর্ট না দিই বা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা দেখতে না পাই, তাহলে আগামীতে আমরা শিক্ষিত প্রজন্ম দেখতে পাবো, সেটা খুবই দুর্ভাগ্যের বিষয় হবে। শিক্ষিত প্রজন্ম দেখতে সেভাবে পাবো না। এখন শতাব্দীতে এসেও আজকে মানুষ যে শিক্ষার জন্য কথা বলছে, তাদের শিক্ষা যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার জন্য কথা বলছে, সেটা সত্যি দুঃখের বিষয়। আমরা যদি একটা প্রাইমারি স্কুলের কথা দেখি বা যদি আমরা যে প্রাইমারি আমরা শিক্ষার্থী দেখবো, যে আমাদের সরকারি যে সরকারি বিদ্যালয় রয়েছে, যে প্রাথমিক শিক্ষার বিদ্যালয়, সমস্ত বিদ্যালয় যে অবস্থা, সেই অবস্থাগুলো একদম ভূগোল। সেখানে ছাত্ররা কোন রকমে যাচ্ছে এবং সারা মিড ডে মিলের জন্য খাওয়া যাচ্ছে, তারা চলে আসছে। একটা স্কুলের মাত্র একটা শিক্ষক এবং সেখানে 2 থেকে 300 স্টুডেন্ট, সেই সাথে মিড ডে মিল হিসাব করবে না শিক্ষা বা ছাত্রছাত্রীকে নতুন তাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক তারা পড়ায়। এটা কখনো সম্ভব নয় যে একজন শিক্ষকের পক্ষ থেকে প্রায় 400 জন স্টুডেন্টকে পড়ানো। যেখানে আমাদের রাইট টু এডুকেশন একটা বলা হয়েছে যে ছাত্র শিক্ষকের অনুপাত হওয়া উচিত যে 1 to 25, যেখানে প্রাথমিক স্তরে। কিন্তু সেখানে আমরা দেখেছি যে অনেক 400। এটা কখনোই সম্ভব, সেখান থেকে আমরা কখনোই ভালো এডুকেশন আশা করতে পারি না। ফলে যেহেতু শিক্ষা একটি মেরিট গুডস এবং পাবলিক গুডস, সেই জন্য আমাদের পাবলিক প্রতিষ্ঠানগুলো খুলছে, কিন্তু সেই পাবলিক প্রতিষ্ঠানে এত বেশি ফিজ রয়েছে যেটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান যে পাবলিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে অ্যাডমিশন ফি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ফি রয়েছে সেগুলো অনেক বেশি। ফলে ছাত্রদের মধ্যে যে একটা প্রাথমিক স্তর থেকে যে তাদের মধ্যে যে পড়াশোনার যে খরচ, সেই খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। ফলে প্রান্তিক শ্রেণীর মানুষরা, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের পক্ষে সেই শিক্ষার অর্থ বহন করার মতো খরচ তাদের কাছে থাকছে না। ফলে তারা পিছিয়ে পড়ছে শিক্ষা দিক থেকে। দ্বিতীয় বিষয় যেটা যদি আমরা স্কুল এডুকেশন দেখি, স্কুল এডুকেশন ক্ষেত্রে অবস্থা, আমরা গত বছর অনেকগুলো সার্ভে করেছি স্কুল শিক্ষার ক্ষেত্রে। আমরা কয়েকটি স্কুল নাম বলতে পারি যেখানে একটি স্কুলের পিছনে একজন মাত্র শিক্ষিকা রয়েছে, সেখানে 600-700 বাচ্চা এনরোলমেন্ট রয়েছে। এটা কি কখনো সম্ভব যে একজন শিক্ষিকার পক্ষে সেই স্কুল চালানো সম্ভব? আমরা উচ্চশ্রী প্রকল্প কিছুদিন আগে দেখলাম। উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে দেখেছি যে পিছিয়ে পড়া গ্রাম অঞ্চলের স্কুল, সেই স্কুলের শিক্ষক থেকে সেই শিক্ষক শিক্ষিকা হঠাৎ কি হলো, তার মেডিকেলের মতো ইস্যু দেখে তারা বলছে যে আমরা শহরাঞ্চলে বা বাড়ির কাছাকাছি যাবো। ফলে গ্রাম অঞ্চল থেকে উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে বহু শিক্ষক শিক্ষিকা তারা শহরাঞ্চলে চলে এসেছে ট্রান্সফার নিয়ে। আমরা পুরুলিয়ার বাগমন্ডি এই যে নাম শুনছি, বাগমন্ডি মহকুমা বা বাগমন্ডির যে অঞ্চল রয়েছে, সেই বাগমন্ডি ব্লকে একটি ব্লক থেকে প্রায় 700 শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার নিয়ে পুরুলিয়া শহরে চলে এসেছে। আমরা মুর্শিদাবাদের সুতি সবচেয়ে বিশ্ববিদ্যালয়ের সুতি থেকে প্রায় একটা ব্লক, সুতি 1 ব্লক থেকে 376 জন শিক্ষক শিক্ষিকা তারা তারা চলে এসেছে বহনমুখে। আমরা যে এই যে আমাদের স্কুলের শিক্ষা সম্পূর্ণ ভঙ্গুর হয়ে যাচ্ছে। আজকে কোন গভর্নমেন্ট শুধু সচেতন গার্জিয়ান সেই গভর্নমেন্ট স্কুলে ভর্তি করতে চায় না। ইভেন যিনি গভর্নমেন্ট স্কুল জব করেন, যে সমস্ত শিক্ষকরা, তারাও আজকে চায় না যে আমার বাচ্চাকে বা তাদের বাচ্চাকে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করার জন্য। এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে হওয়া উচিত ছিল
যে প্রত্যেকটা শিক্ষক তার নিজের প্রথমে তার নিজের বাচ্চাকে সেই তিনি যে স্কুলে পড়ছে সেই স্কুলে ভর্তি করবেন, কিন্তু আমরা সেটা কখনো দেখতে পাই না। তাহলে এখানে সেখান থেকে আদর্শ শিক্ষা আমরা কিভাবে দেখতে পাবো? সেটা একইভাবে একজন যে রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে ব্যক্তিত্ব রয়েছে, তারা কখনো তাদের ছেলে মেয়েদেরকে তাদের নিজের কনস্টিটিউয়েন্সি এলাকার মধ্যে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে না। ফলে শিক্ষা ব্যবস্থা যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড সম্পর্ক ঢুকে যাচ্ছে। অপরদিকে দেখে আমরা যে নিয়োগ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। নিয়োগ ইতিমধ্যে নেওয়ার ফলে যে শিক্ষার যে টিচারদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা ধারণ করেছে। আমরা যদি বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্ষেত্রে দেখি, আজকে আমরা দেখছি যে কলেজগুলোতে কোনো কলেজের নিয়মিত ক্লাস হচ্ছে না। ফলে একজন যখন গ্র্যাজুয়েশন করছে, সেই গ্র্যাজুয়েশনের যে হিউজ সিলেবাস রয়েছে, সেই সিলেবাস কিভাবে সম্ভব, কিভাবে সে কমপ্লিট করতে পারছে যদি কলেজে ক্লাস না হয়? আমরা জানি যে কলেজে যারা প্রফেসর রয়েছে তারা অনেক বেশি যোগ্য, কিন্তু একটা স্টুডেন্ট যদি সেই প্রফেসরের ক্লাস না পায়, তাহলে যে প্রফেসর যে মেধা, সেই মেধা থেকে সে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যায়। ফলে আগামী দিনে যে যারা দেশ গড়ার কারিগর, সেই সমস্ত কারিগররা তাদের যে মেধা রয়েছে সেই মেধাকে তারা সঠিক ইউজ করতে পারবে না, যা আগামী দেশের জন্য কি দিক বইলে আমরা কখনো কল্পনা, আমরা যখন চিন্তা ভাবনা করি তখন আমরা সত্যি হতাশা ছাড়া কিছু দেখতে পাই না। অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলো দেখে আমরা এই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে এমএসসি বা এমএতে সিট ভ্যাকান্সি রয়েছে। যে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সুনামধন্য অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেটা র্যাঙ্কিং এ 1 থেকে 10 এর মধ্যে রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে এমএসসি বা এমএতে সিট থাকবে, এটা কখনো ভাবার বিষয় যে আমাদের, তার মানে এটা প্রমাণিত হয় যে আমাদের ছাত্র যুব সমাজেরা আজ তারা উচ্চশিক্ষা দিতে চাইছে না, তার জন্য তাদের সিট ফাঁকা রয়েছে। এগুলো নিয়ে সত্যি আমাদের ভাবা উচিত যে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো দেখা যায় যে সেখানে নিয়মিত ভাইস চ্যান্সেলর বা সেখানে যে পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর কোনো বিশ্ববিদ্যালয় নেই, একজন ভাইস চ্যান্সেলর ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে। এছাড়াও আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামমাত্র ঘোষণা হয়েছে, যেমন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় শুধু নামমাত্র ঘোষণা হয়েছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টি কলেজকে পঙ্গু করে রেখে দিয়েছে। যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যে কৃষ্ণনাথ কলেজ বা কেএন কলেজ মুর্শিদাবাদের একটি অন্যতম কলেজ ছিল, যেটি মুর্শিদাবাদ মালদা, বীরভূম, নদিয়া সমস্ত রাজ্য থেকে সমস্ত জেলা থেকে স্টুডেন্ট পড়তে আসতো। কিন্তু সেই কলেজকে একটি ইউনিভার্সিটি রূপান্তরিত করে যে কলেজের যে সুনামধন্য ঐতিহ্যবাহী কলেজ, সেই ঐতিহ্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং ইউনিভার্সিটি জাস্ট একটা হ্যান্ডিক্যাপ ইউনিভার্সিটি বা অবস্থায় রয়েছে। এখানে কোনো পার্মানেন্ট কোনো রেজিস্ট্রেশন নেই, পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নেই, পার্মানেন্ট কোনো যে এএফও ইস্যু কমিশন নেই, পার্মানেন্ট ফিনান্সিয়াল অফিসার নেই। তো এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে। আমাদের শিক্ষার ক্ষেত্রে যদি আমার রাইট টু এডুকেশন অ্যাক্ট সহ ইউনিভার্সিটি যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট যদি যথাযথভাবে যদি পশ্চিমবঙ্গে আবার সেগুলোকে যদি সঠিকভাবে সরকারের পক্ষ থেকে নজর না দেওয়া হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে যাবে, আর কিছু নিচে থাকবে না। দ্বিতীয় বিষয় যেটা বলবো যে শিক্ষার সঙ্গে যে যুবকদের কর্মসংস্থান। আমরা জানি ভারতবর্ষ এক তরুণ দেশ, ভারতবর্ষে প্রায় 49% যারা রয়েছে তাদের বয়স 30-এর নিচে, এবং আগামী যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই লোকসভা নির্বাচনে প্রায় 30% ভোটার রয়েছে ছাত্র এবং যুবক। কিন্তু আজকে দেখছি যে ছাত্র যুবকদের মধ্যে যে বিভিন্ন রকম মানসিক টেনশন, মানসিক প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, তাদের মধ্যে মেন্টাল স্ট্রেস বা অনেক বেশি বেড়ে গেছে। এর কারণ কি? ছাত্র যুবকদের মধ্যে কোন রকম যে তাদের এমপ্লয়মেন্ট, সেই এমপ্লয়মেন্ট নিশ্চয়তা নেই। ছাত্ররা তারা ভাবছে পরে কি করবো, তাদের মধ্যে যে স্ট্রেস, তারা মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়েছে। এই জন্য আমরা সকলের কাছে দাবি জানাচ্ছি যে যেন এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেন একটি আইন পাস হয়, যারা আইনসভায় নির্বাচিত হয় তাদের কাছে আমরা দাবি রাখবো যেন একটি আইন ইউথ এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেন পাস হয়, এবং সেই অ্যাক্টের মাধ্যমে সমস্ত যুবকদেরকে তারা যেন সঠিক কর্মসংস্থান পায়, সেই জন্য আমাদের দাবি জানাচ্ছি। সেই সময় আলিয়া বিশ্ববিদ্যালয়, আমরা পশ্চিমবঙ্গে দেখেছি মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাইনরিটি স্ট্যাটাস যেন আইনগতভাবে নিশ্চিত হয় এবং সেখানে মাইনরিটিরা তাদের শিক্ষা লাভ করার সুযোগ পায়, মাইনরিটি স্ট্যাটাস পায়, সেই জন্য আমরা দাবি রাখছি। যেমন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত ইউনিভার্সিটি, একইভাবে আলিয়া বিশ্ববিদ্যালয় মাইনরিটি স্ট্যাটাস ইউনিভার্সিটি হয়। সেই সঙ্গে
জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের যে নতুন শিক্ষানীতি বেরিয়েছে জাতীয় শিক্ষানীতি আদলে সেই শিক্ষানীতিকে পুনর্মূল্যায়ন করতে হবে এবং সে সময় ক্যাম্পাসে সহ অন্যান্য জায়গায় যে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও সহিষ্ণুতা মুক্তি করার জন্য বৈষম্য বিরোধী আইন বা অ্যান্টি ডিসক্রিমিনেশন ল, যেটা আমি ইমরান ভাই খুব সুন্দরভাবে বললেন যে অ্যান্টি ডিসক্রিমিনেশন ল, সে ল বা অ্যাক্ট প্রণয়ন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ। আমরা দেখি যে পরিবেশ এখন দিনের পর দিন যে টেম্পারেচার, সেই টেম্পারেচার বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, আমাদের কার্বন ইমিশনস দিনের পর দিন বাড়ছে। আমরা একদিকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মতো কথা বলছি, অপরদিকে পরিবেশের জন্য আমরা কোনো ফান্ড ব্যয় করছি না। এজন্য আমাদের এই নির্দিষ্ট নতুন দাবি যে পরিবেশ সংরক্ষণ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের জন্য 1000 কোটি টাকা একটা তহবিল গঠন করতে হবে এবং সেই তহবিলের মাধ্যমে পরিবেশের সংরক্ষণের জন্য এবং টেকসই উন্নয়নের জন্য খরচ করতে হবে। এছাড়াও যে অন্যান্য দাবিগুলো এসেছে, আমি জাস্ট দাবিগুলো সময় মারাচ্ছি, দাবিগুলো আমি জাস্ট পড়ে ফেলে শোনাচ্ছি যে আমাদের এই প্রেস ক্লাবের মাধ্যমে 13 দফা দাবি নিয়ে আমরা আমাদের প্রেস ক্লাব আজকে প্রেস কনফারেন্স করছি। প্রথম দাবি রয়েছে সকলের জন্য সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে একটি ন্যায্যসঙ্গত সংরক্ষণ ব্যবস্থা করতে হবে। আর্থসামাজিক পিছিয়ে পড়া জেলাগুলোর সুষম উন্নয়নের জন্য মনোনিবেশ করতে হবে। ক্যাম্পাসের প্রান্তিক শ্রেণীর শিক্ষার্থীদের ন্যায় বিচার ও নিরাপত্তার জন্য রোহিত অ্যাক্ট প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকারের জন্য আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ মানান পুনর্বহাল ও সংখ্যালঘুদের জন্য বৃত্তি বাড়াতে হবে। সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতার জন্য সহিংসতা থেকে মুক্তি করার জন্য বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করতে হবে। 6 প্রত্যেক ব্যক্তির গোপনীয়তা এবং ডেটা সংরক্ষণ করার জন্য সুনিশ্চিত করার জন্য ব্যক্তিগত সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অনুশীলনের জন্য 1000 কোটি টাকার একটি তহবিল গঠন করতে হবে। দেশ জুড়ে ছাত্র ও যুব সমাজের মানসিক সুস্থতা অগ্রাধিকার দেওয়া এবং ছাত্র যুবকদের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য উন্নয়ন কেন্দ্র গ্রহণ করতে হবে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং শিক্ষার সমাধিকার এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। যুবকদের কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রণয়ন করতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সকল ঘোষিত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে। অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাইনরিটি স্ট্যাটাস আইনগতভাবে সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ নিতে হবে। জাতীয় ও রাজ্য শিক্ষানীতি পুনর্মূল্যায়ন করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই ম্যানিফেস্টো যে ছাত্র যুবকদের কাছ থেকে আমরা গিয়ে তাদের তথ্য সংগ্রহ করে তাদের যে কি মত হওয়া উচিত, আগামী ইলেকশনে কি মত হওয়া উচিত, সেই বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি। পশ্চিমবঙ্গের সমস্ত সহ ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে, সেই সমস্ত ছাত্র সংগঠনদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি এবং আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করেছি। সেই ম্যানিফেস্টো থেকে আমরা আমাদের সমস্ত রাজনৈতিক যে সমস্ত যারা প্রতিনিধিত্ব করতে চাইছে তাদের কাছে আমরা পৌঁছাবো এবং আমরা এই ম্যানিফেস্টোর মাধ্যমে আগামী আইন প্রণয়নের জন্য আইন সভায় যারা যাবে তাদের কাছে আমরা দাবি রাখবো যেন এই ম্যানিফেস্টোর মাধ্যমে তারা আইন প্রণয়ন করতে ছাত্র যুবকদের জন্য কল্যাণকর হয়ে আসে। সম্মানিত বন্ধুগণ, আমরা জানি যে ম্যানিফেস্টো জনগণ এবং আইনসভায় যারা বসে রয়েছেন আইন প্রণয়ন তাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। আমাদের স্টুডেন্ট ম্যানিফেস্টোর মাধ্যমে আমাদের স্টুডেন্টদের দাবি দেওয়া এবং যারা আইন প্রণয়নের ক্ষেত্রে যারা বিধানসভা, লোকসভা, পার্লামেন্টে রয়েছে তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হোক। আমরা আপনাদের মতো আশাবাদী করবো যে আমরা আমাদের শুধু আইন প্রণয়ন নয়, আমরা চাইবো আপন ছাত্র সমাজের কাছে যেন আমাদের এই বার্তা পৌঁছে যায় এবং শিক্ষা, কর্মসংস্থান ও মানবাধিকারের ভিত্তিতে হোক লোকসভা নির্বাচন, এটা যেন ছাত্র যুবকদের মূল ভোট হয় এবং ছাত্র যুবক যেন সচেতন হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবং সেই সঙ্গে আমরা সরকারকে আর্জি জানাবো যেন এই লোকসভা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এই লোকসভা নির্বাচনে কোনো যেন হানাহানি, মারামারি, কাটাকাটি না হয়, যেন কোনো মা বা কোনো বাবা বা কোনো ভাই বা বোন তার যেন অন্য তার আত্মীয় স্বজনকে যেন হারাতে এই লোকসভা নির্বাচনের মাধ্যমে যেন না হারাতে হয়, আমরা সেই আশা এবং সেই দাবি রেখে আমি আমাদের কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পোস্টার রিলিজ করব, তারপরেই আমরা কোশ্চেন অ্যানসারের দিকে যাব। আমরা আগে পোস্টার রিলিজ করে তারপর কোশ্চেন অ্যানসারে যাব।
অনেকে পরে এসছে, একবার দুজনের পরিচয় দিয়ে কোশ্চেন অ্যান্সার নিয়ে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছে এসআইও অফ ইন্ডিয়ার ক্যাম্পাস ন্যাশনাল ক্যাম্পাস সেক্রেটারি ব্রাদার ইমরান হোসেন, এসআইও অফ ওয়েস্ট বেঙ্গলের জোনাল প্রেসিডেন্ট ব্রাদার সাইদ ডিএসএল মামুন এবং এসআইও ওয়েস্ট বেঙ্গলের জোনাল সেক্রেটারি ব্রাদার আব্দুল গফির। তো আমরা এখন প্রশ্ন নেব, আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেব। এই ম্যানিফেস্টো নিয়ে আমি আমার কথাতে বলেছি যে ম্যানিফেস্টো হওয়া উচিত সমস্ত ছাত্র সমাজের দাবি হওয়া উচিত। আমরা এই ম্যানিফেস্টো নিয়ে আগামী লোকসভা নির্বাচনে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের সবার কাছে আমরা যাওয়ার আশা রয়েছে এবং প্ল্যান রয়েছে। যারা আমরা সমস্ত নির্বাচনে যারা ক্যান্ডিডেট বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছে সেই সমস্ত প্রার্থীর কাছে আমরা মৌলানা আজাদ ফেলোশিপ যে বন্ধ করা হয়েছে এটা হঠাৎ করে বন্ধ করা হয়নি। এটা যদি আমরা 2019 সালে দেখি, প্রথমে 18 সালে কেন্দ্র সরকার পক্ষে ঘোষণা করা হলো যে মৌলানা আজাদ ফেলোশিপ তার একমাত্র যারা পিএইচডি বা এমফিল ভর্তি হয়েছে এবং লাস্ট ইয়ারে যারা নেট কোয়ালিফাই করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এর আগে সেটা কোনো বাধ্যবাধকতা ছিল না, যে কেউ পিএইচডি এনরোলমেন্ট করলে বা এমফিল এনরোলমেন্ট করলে তারা করতে পারবে। তারপরে সেবার আমরা অনেক মেল করেছি, মেল ক্যাম্পেইন সহ অন্যান্য প্রোটেস্ট করেছি, আমরা ইউজিসি দপ্তরে গিয়েছি এবং সংখ্যালঘু দপ্তরের সহ এমএচআরডি দপ্তরের সবাই ছিল, এমএচআরডি ডিপার্টমেন্টে গিয়ে আমরা দেখা করেছি, ডেপুটেশন দিয়েছি। 2018 সালে সেটা অনুমোদন দেওয়া হলো না যে আগের বছর সে আগেও থাকে। 2019 সালে যদি আমরা দেখি, 2019 সালে সে একইভাবে প্রকাশ করা হলো। সে 19 সালে আমরা ম্যাসিভ প্রোটেস্ট করেছি, কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি। ছাত্র সমাজ দিল্লি থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় তারা প্রোটেস্ট করেছে, বিভিন্ন আন্দোলন করেছে, কিন্তু সেই 2019 সালে তারা শুধুমাত্র যারা এমবি এবং পিএইচডি ভর্তি এনরোলমেন্ট হয়েছে এবং লাস্ট ইয়ার যাদের ডেট রয়েছে তারা একমাত্র করতে পারবে। এবং তারপর 2019 সালে যখন কোভিড লকডাউনের সময় দেখা হলো তখন মাত্র যারা নেটের স্কোর ভিত্তিতে তাদের করা হলো। পরে আস্তে আস্তে সেটাকে যে স্টেপ বাই স্টেপ তারা সেটাকে বন্ধ করতে হয়েছে। আমরা প্রতি স্টেট আন্দোলন করছি এবং এখন আমরা ছাত্র যুবকদের কাছে এবং সহ বিভিন্ন আন্দোলন জারি রয়েছে, যতগুলো গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ মাধ্যমে যতগুলো আন্দোলন করা যায়, যতগুলো প্রোটেস্ট করা যায়, সমস্ত কথা আমরা করছি। সরি, এর কেলেঙ্কারি নিয়ে এই বিষয়ে হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্ট যে বিচার দেবে সেই বিচারে আমরা সেই বিচারকে আমরা গ্রহণ করবো। তবে এই বিষয়ে একটা বিষয় বলার আছে যে যখন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যখন কোনো এক্সাম দেয়, বিশেষ করে টিচারের মতো যখন পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষা টিচার কারা হয়? যারা আগামী দিনে ছাত্রদেরকে তৈরি করবে, আগামী দিনে দেশ গড়ার কাণ্ডারি তৈরি করবে। সেক্ষেত্রে দুর্নীতি হওয়া সত্যি দুর্ভাগ্যজনক। আমরা সরকারের কাছে আর্জি পেশ করি, বাড়ি জানাই যে অতি দ্রুত যে কেলেঙ্কারি হয়েছে সেই কেলেঙ্কারির জন্য সেই দ্রুত যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হোক এবং যারা অযোগ্য তাদেরকে সেখান থেকে বের করা হোক এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন শিক্ষা বা যে কোনো চাকরির ক্ষেত্রে কোনো রকম যেন দুর্নীতি আগামীতে না হয়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আশাবাদী। এবং সেই সঙ্গে সঙ্গে যেই দুর্নীতি হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাই। এছাড়া পশ্চিমবঙ্গ পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সেটা ধিক্কার জানাই। আলিয়াতে মাইনরিটি স্ট্যাটাস না দেওয়ার জন্য কোনো বাধা নেই, বরং এটার উদ্যোগের বাধা আছে। এর কোনো উদ্যোগ নিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে অনিয়া প্রকাশ করছে, অনিচ্ছা প্রকাশ করছে, ইচ্ছাকৃতভাবে এটা ডিলে করছে। আমরা নিশ্চিত জানি আলিয়া বিশ্ববিদ্যালয় যে আইনের মাধ্যমে তৈরি করা হয়েছে তার মাধ্যমে মাইনরিটি স্ট্যাটাস সহজে নিশ্চিত করা যায়, কিন্তু এটা স্বনিচ্ছার বাধা এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে লালবাহনা করে। আমরা তো এখন এটাও বলতে পারি পশ্চিমবঙ্গ সরকার আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করছে না, বরং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়গুলোকে শুধু মাইনরিটি স্ট্যাটাস নয় অন্যান্য বিষয়গুলোকে খুবই হালকাভাবে নিচ্ছে
হয়তো আগামীতে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করার চক্রান্ত হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটা প্রশ্ন আছে, এইমাত্র আপনি বললেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কি একই অবস্থা? এরকম আপনারা কি করেন? শুধু আপনার উপাচার্যের যে বিষয়টা শুধু মুর্শিদাবাদ নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থা একই, কোনো একদম সন্দেহ নেই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বিশেষ করে উল্লেখ করার কারণ হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পিছনে আমরা ছাত্র মুভমেন্ট দেখেছি, আমরাও বিশেষভাবে দেখেছিলাম, কিন্তু সেই বিশ্ববিদ্যালয় ঘোষণার পরও প্রায় বছরের পর বছর কেটেছে, তারা বিশেষ করে উদ্যোগ নেই, ফান্ডস নেই। আপনি একটা পুরানো বিল্ডিংকে কেএন কলেজকে ধরে বলবেন যে ওটাই বিশ্ববিদ্যালয়, ওটাই চলতে হবে, এটা কতদিন চলতে পারে? আর অন্যান্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের ব্যাপারে যে বিষয়টা, যে কালভাবনা রাজ্য শিক্ষা দপ্তরকে তৈরি করে, যেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভিন্ন, যে একটা বিশ্ববিদ্যালয় চালানোর জন্য আপনি স্থায়ী উপাচার্য দেবেন না, দীর্ঘদিন ধরে কালভাবনা করবেন, যেভাবে টেট এবং অন্যান্য এসএসসি প্র্যাকটিসে করা হয়েছে। শিক্ষকদেরকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য দীর্ঘদিন কোর্টে কেস ঝুলিয়ে ওটাকে 1 বছর 2 বছর 3 বছর ডিলে করে দিচ্ছে। একইভাবে একই সমস্যা আপনার এদের ক্ষেত্রে তৈরি করা হয়েছে। ব্যাপারে আমরা অলরেডি সরকারের কাছে দাবি করেছি যে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ অবিলম্বে করতে হবে, এটা আমাদের দাবি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহু বিশ্ববিদ্যালয় এক সমস্যা রয়েছে না, মানে এই বিশ্ববিদ্যালয়ের নাম মানে যদি চার আমি নাম হয়ে বলেছি এখন আমরা বলতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যদি উত্তরবঙ্গ প্রধান ধরুন কোচবিহার পঞ্চমবঙ্গ ইউনিভার্সিটি, সেখানেও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে টাকার অবস্থা সেখানেও রয়েছে। আবার যদি উত্তরবঙ্গ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখতে সমস্যা, রায়গঞ্জ ইউনিভার্সিটি দেখা যায়, রায়গঞ্জ ইউনিভার্সিটির নতুন সময় ঘোষণা হলো, রায়গঞ্জ ইউনিভার্সিটি সেই একই অবস্থা। বর্ধমান বিশ্ববিদ্যালয় সেই একই অবস্থা, বর্ধমানের মধ্যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সেই একই অবস্থা। এদিকে যদি আমরা বীরভূম রাজ্য দেখি, বীরভূম রাজ্যের নতুন যে বীরভূমে রয়েছে যে বিশ্বকর্মা ইউনিভার্সিটি ঘোষণা হলো, বিশ্বকর্মা বিশ্ববিদ্যালয় কোনো বিল্ডিং বা কোনো কিছু নেই। এদিকে যদি নদিয়া কল্যাণ বিশ্ববিদ্যালয় দেখা যায়, কল্যাণ বিশ্ববিদ্যালয় মানে সেই একটু রয়েছে, তাও কল্যাণ বিশ্ববিদ্যালয় পরিকাঠামো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কল্যাণ বিশ্ববিদ্যালয় যেটা একটু পরিমাণে রয়েছে, কিন্তু তাও সেই টাউন অবস্থা, সেই বিশ্ববিদ্যালয়ে যে অন্যান্য কলেজগুলো রয়েছে, এত বেশি কলেজ, সেই কলেজের ক্ষেত্রে তারা পাচ্ছে না। যদি বাঁকুড়া যদি আমরা কাজী বিশ্ববিদ্যালয় দেখি, নতুন বিশ্ববিদ্যালয় সেখানে একই অবস্থা। যেভাবে যদি পুরুলিয়া বিশ্ববিদ্যালয় দেখি, পুরুলিয়া শীতগড় বিশ্ববিদ্যালয়, সেই শীতগড় বিশ্ববিদ্যালয় সেম সমস্যা, সেখানে অনেকগুলো ফ্যাকাল্টি নাই। বিশ্ববিদ্যালয়ের ম্যাসেজের ক্ষেত্রেও এগুলো হচ্ছে না। আমরা মেদিনীপুরে দেখি, মেদিনীপুরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি একই অবস্থা। আমাদের পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত আছে আমি মানে এখন শিওর নাই। মানে দেখি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এতগুলো কলেজ রয়েছে, এবং কলকাতায় যে বিশ্ববিদ্যালয়ে 2015 সালের পর থেকে দেখা যাচ্ছে সেই মানে লাইসেন্স রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মানে তাদের ডেভেলপমেন্ট হওয়া উচিত, ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের সিস্টেম আপডেট হচ্ছে না। যদি আমরা আমাদের মহিলা বিশ্ববিদ্যালয় দেখা যায়, তো মানে আমাদের ডায়মন্ড হারবার যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেই ডেভেলপমেন্ট হওয়া কথা ছিল, সেই ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রায় 10 বছর বেশি হয়ে গেল। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় মানে তাও সেই একই অবস্থা। সংস্কৃত বিশ্ববিদ্যালয় বা নামে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই একটা কলেজ তার জন্য অন্যান্য ডেভেলপমেন্টের জন্য হচ্ছে না। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রায় পশ্চিমবঙ্গ সরকারি বা জেনারেল এডুকেশন বললাম। একইভাবে যদি পশ্চিমবঙ্গে যে 42টা বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা 42 বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের ডেটা রয়েছে, সেই বিষয়ে আমরা বলতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমাদের মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিয়ে আমরা পত্রিকায় যেটা দেখেছি, আমরা এই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করব। রাজ্যপাল এবং যে রাজ্য সরকার দুজনেই মানে আমাদের সংবিধান বলছে তাদের একটা মানে দায়িত্ব কর্তব্য রয়েছে যে রাজ্যের প্রশাসনকে, রাজ্যের শিক্ষাকে সমস্ত কিছু দেয়। এটা মানে হওয়া উচিত ছিল যে রাজ্য এবং রাজ্যপাল এবং রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী, এদের ব্যাপার আছে, মানে এদের মধ্যে সঠিক কমিউনিকেশনের মাধ্যমে মানে শিক্ষা ব্যবস্থা সংবর্ধন রাজ্যের প্রশাসনকে সঠিক দেখা। এক্ষেত্রে সংবিধানের যে দায়িত্ব রয়েছে, এক্ষেত্রে সংবিধান ভায়োলেট করলে আমাদের কি বলা রয়েছে? এটা তো সরাসরি সংবিধান আছে, তাদের তো দায়িত্ব কর্তব্য কিন্তু আকাশে বলে আসছে না।
তাদের দায়িত্ব কর্তব্য সংবিধানে, ভারতের সংবিধানে বলা রয়েছে যে রাজ্যপালের কি দায়িত্ব রয়েছে, রাজ্য সরকারের দায়িত্ব কি রয়েছে, তাদের মধ্যে মানে একসঙ্গে একজন রয়েছে সেক্ষেত্রে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে রাজ্যের স্বার্থ প্রশাসন দেখার জন্য। সেখানে আমাদের শিক্ষা অন্যতম মৌলিক অধিকার, এই শিক্ষার ক্ষেত্রেও এটা তাদের দেখা উচিত। এবং আমরা মনে করি যে রাজ্য সরকার এবং রাজ্যপালকে একসঙ্গে দেখে তাদেরকে মানে সেইভাবে যেন আগামীতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও যে প্রবলেম রয়েছে, যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও সেই সমস্যাগুলো সমাধান হবে। আদর্শবাদ এসআইও রাজনৈতিকভাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এসআইও যে সেটা হচ্ছে যে আমরা সাম্প্রদায়িক যে শক্তি, সাম্প্রদায়িক যে শক্তি, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা অবস্থান করি। সব ক্ষেত্রে দুটো আমরা যে কোনো জায়গায় সমর্থন করার ক্ষেত্রে আমাদের কোনো মানে এক পেশে সমর্থন আমরা কোনোদিন করি না, বরং আমরা দুটো জিনিস প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি একটা হচ্ছে যে ফ্যাসিস্ট অ্যান্টি ফ্যাসিস্ট শক্তিকে আমরা প্রমোট করি, এবং দ্বিতীয়ত প্রার্থী বাঁচায় যে প্রার্থী, সে প্রার্থীকে আমরা দেখি। এই দুটো জিনিসকে বিচার করে প্রত্যেকটা জায়গায় আমরা সমর্থন দিয়ে থাকি। আমরা আমাদের ছাত্রদেরকে এবং যুবকদেরকে জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। এটা স্পষ্ট যে আমরা বিজেপির বিরুদ্ধে অবশ্যই এবারেও অ্যান্টি ফ্যাসিস্ট হিসাবে বিজেপির বিরুদ্ধে যে লড়াই করেছে তাদেরকে সমর্থন করবো। তো তাদের মধ্যে যারা ভালো প্রার্থী দিয়েছেন, যারা যোগ্য প্রার্থী দিয়েছেন, তাদের প্রতি আমাদের সমর্থন করবো। আমরা সাম্প্রদায়িক দূষণ যেটা বলছেন, সাম্প্রদায়িকতার যে হিন্দু মুসলমান বা এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আমরা এটা মনে করি এটা একটা রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক একটা ইস্যু। এই ইস্যুটা মূলত ইলেকশনের সময় বেশি করে আমরা দেখতে পাই, প্রত্যেকটা ইলেকশনে ইস্যুগুলো বেশি বেশি প্রমোটেড হচ্ছে। আমরা মনে করি এর সলিউশন একটাই আছে, রাজনৈতিকভাবে লড়াই করা যেমন সলিউশন, সেই সাথে একে অপরকে কাছে নিয়ে আসা অনেক বড় সলিউশন। যখন হিন্দু মুসলমানরা তারা নিজেদের দেওয়াল মাঝখানের যে দেওয়াল, রাজনৈতিক দলগুলোর মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা ভেঙে যখন একে অপরের কাছাকাছি আসবে, বাঁধ ভেঙে দাও যে কথাটা, তখন আমরা মনে করি যে সমস্যার সমাধান তখনই হতে পারে। অর্থাৎ রাজনৈতিক শক্তি, সে বিজেপি ছাড়া, শুধু বিজেপির জন্য তাই আমরা মনে করি না, বিজেপি ছাড়া প্রত্যেকেই রাজনৈতিক ভাবে তারা হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ তৈরি করতে চায়। বিজেপি তো অবশ্যই চায়, ওনারাও চায়। এর সলিউশন একটাই, এই দুটো যে সম্প্রদায় এটা একে অপরের কাছাকাছি আসবে, একে অপরকে জানবে, এবং এদের মাঝখানের যে দেওয়াল, সেটা রাজনৈতিক নেতারা একটা দেওয়াল তৈরি করেছে, এটা ভেঙে দিতে হবে, তাহলে আমরা একত্রিত বসবাস করতে পারবো। সম্ভবই না, হতেই পারে না। অসংখ্য ধন্যবাদ সমস্ত সাংবাদিক সহ যে সমস্ত উপস্থিতি আজকে ছিলেন আমাদের এই প্রেস কনফারেন্সে। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই প্রেস ক্লাবকে, যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে আমাদের এই ক্লাসেসটাকে গোটা ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের রাজ্য ন্যাশনাল ক্যাম্পাস সেক্রেটারি তিনি আমাদের সময় দিয়েছেন। আমাদের যে প্রেস বিজ্ঞপ্তি সেটা আমরা অলরেডি শেয়ার করেছি, আপনারা সেটা সংগ্রহ করবেন। শাহিদ মামুন, SAID MAM।